So, welcome back dear students, welcome to Rise Smart Bangla YouTube class. তো আশা করি প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকের আগামী দিনের পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে প্রত্যেকের প্রস্তুতি চলছে তুঙ্গে। এবং আমি তোমাদের গত সপ্তাহে আফটার WBCS প্রিলিমস 2024 প্রিলিমস আমরা গত সপ্তাহে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসটা পুরোটাই কিন্তু ছিল প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের উপরে। ইভেন তোমরা অনেকে সেটা বুঝতেও পেরেছিলে যে আমি অলমোস্ট মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্সই কিন্তু WBCS প্রিলিমসের কোয়েশ্চেনই রেখেছিলাম টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কী ধরনের প্যাটার্ন আমাদের নেক্সট পরীক্ষাগুলোতে বা আপকামিং যে এক্সামসগুলো রয়েছে সেই আপকামিং এক্সামগুলোর কথা মাথায় রেখে আমরা এখন থেকে কি করে প্রিপেয়ার করতে পারি যাতে সায়েন্স এরিয়াটা বিশেষ করে বায়োলজিক্যাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্সকে আমরা একটা মোটামুটিভাবে একটা গ্রিপে আনতে পারি। তো এটার জন্যই কিন্তু জাস্ট একটা প্র্যাকটিস সেশন ছিল আগের দিনের ক্লাসটা, যেখানে আমরা প্রিলিমসের কোয়েশ্চেনগুলোকেই কিন্তু অলমোস্ট অ্যাপ্রোচ করেছিলাম, রাইট? সো আজকে যে ক্লাসটা আমাদের হবে সেই ক্লাসে টোটাল নাম্বার অফ MCQs আগের ক্লাসের তুলনায় একটু বেশি রেখেছি এবং চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসই কোনো না কোনোভাবে তোমাদের জন্য ইউনিক করে তোলার, কারণ এফেক্টিভ লার্নিং বা এফেক্টিভ টিচিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকেই আমাদের একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের রেসপেক্টে যে অপশনসগুলো থাকবে ডেফিনেটলি তোমরা তো সেই অপশনটা সিলেক্ট করবেই ডিউরিং দ্য টাইম অফ কোয়েশ্চেন আনসার সেশন। এবং যে আনসারগুলো বা যে অপশনগুলো তোমরা সিলেক্ট করছো না, আদার অপশনসগুলো যদি খুব রেলিভেন্ট হয় টু দ্য কনটেক্সট বা সেটা যদি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ক্লাসের মতোই আমরা সেগুলোর ওপরও কিন্তু একটা এমফাসাইজ করব, ঠিক আছে? তো দিস ইজ দ্য মানে পয়েন্ট যে আমাদেরকে কিন্তু আপকামিং ডেজের যে পরীক্ষাগুলো আসতে চলেছে, অর্থাৎ নেক্সট WBCS প্রিলিমস আসতে চলেছে, ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস বা সেন্ট্রালের একাধিক পরীক্ষা যেগুলো সামনে রয়েছে, তো সেই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে তো আমরা MCQ প্র্যাকটিস করবই, কিন্তু আজকের ক্লাসটা কিন্তু এক্সক্লুসিভলি হতে চলেছে ফর WBPSC মিসলেনিয়াস এক্সাম, তাই তো? তো আমরা জানি যে মিসলেনিয়াস পরীক্ষাটায় কিন্তু সায়েন্সের একটা ভীষণ রকম ইম্পর্টেন্স থাকে, বা দিস ইজ দ্য এক্সাম উইচ ইজ বলতে পারো যে হাইলি ইনক্লাইন্ড টুয়ার্ডস বায়োলজিক্যাল সায়েন্স, মানে বায়োসায়েন্স বা জীবনবিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এখানে আসে এবং প্রশ্নগুলো যদি আমরা একটুখানি ইনভেস্টিগেশন করি বা একটু ডায়াগনোসিস করি কোয়েশ্চেনের প্যাটার্ন, তাহলে আমরা দেখতে পাবো যে কোয়েশ্চেনগুলোর লেভেল কিন্তু মডারেট টু হাই, ঠিক আছে? খুব একটা গ্রাসরুট লেভেল থেকে কোয়েশ্চেন আসে না, আবার খুব একটা ডিফিকাল্টিও থাকে না কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডে, মোটামুটি মডারেট টু হাই লেভেল অফ কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। সো প্রত্যেকে ক্লাসে জয়েন করে যাও। আজকে আমরা যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করব দিস ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট ফর WBPSC মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম। তো আগামী দিনে যে মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটার কথা মাথায় রেখেই কিন্তু আজকের ক্লাসটা ডিজাইন করা। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। আমি ক্লাসে ঢুকবো এবং ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আসবো তোমাদের সামনে স্ক্রিনে, এবং তোমাদের যেটা মনে হবে সঠিক উত্তর তোমরা ডেফিনেটলি কিন্তু আনসার করার চেষ্টা করবে। ওকে, সো লেটস স্টার্ট। চলো আমি শুরু করছি। দেখো প্রথম কোয়েশ্চেন কি আসছে। সো বাকিরাও ক্লাসে ধীরে ধীরে জয়েন করে যাও। প্রথম যে কোয়েশ্চেনটা দেখো রয়েছে, বলছে ফ্রুক্টোজ ইজ আ ফর্ম অফ কার্বোহাইড্রেট দ্যাট সিনথেসাইজড ইন প্লান্টস। ইট বিকামস আ টেবল সুগার বাই কম্বাইনিং which of the following? Glucose, galactose, maltose, none of the above. What will be the right answer? আমি তোমাদের কারোর কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না, তোমরা একটু কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। রাইট আনসার কমেন্টে দেবে প্রত্যেকে।
আচ্ছা, অনেকে বলছো সি, অপশন সি বলছো। মিক্সড আনসার পাচ্ছি অপশন এ। আচ্ছা, সো একটু বলি আমি, ফ্রুক্টোজ ইজ আ ফর্ম অফ কার্বোহাইড্রেট। তো এটা যে চ্যাপ্টারের কোয়েশ্চেন, ফার্স্টে একটু চ্যাপ্টারটা বলি। চ্যাপ্টার হচ্ছে বায়োকেমিস্ট্রি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু। বায়োকেমিস্ট্রি চ্যাপ্টারের কোয়েশ্চেন, যেখানে আমরা বায়োমলিকিউলস নিয়ে ডিল করি, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তাদের সম্পর্কে পড়তে হয়, তাদের ক্লাসিফিকেশনস, এগুলো নিয়ে আমরা যে চ্যাপ্টারে ডিল করি, দ্যাট ইজ বায়োকেমিস্ট্রি। তো এখানে বলছে ফ্রুক্টোজ ইজ আ ফর্ম অফ কার্বোহাইড্রেট। ফ্রুক্টোজ হচ্ছে একটা ধরনের শর্করা যেটা নর্মালি প্লান্ট বডিতে সিনথেসাইজড হয়, এবং এটাকে আমরা টেবিল সুগার কখন বলবো, মানে ফ্রুক্টোজের সাথে আর কোন কার্বোহাইড্রেট কম্বিনেশন হলে তখন আমরা আলটিমেট অ্যাসোসিয়েশনটাকে বলবো একটা টেবিল সুগার। টেবিল সুগার মিন্স যেটাকে টেবিলে সার্ভ করা হয় ডিউরিং দ্য টাইম অফ কুকিং, বা ধরো বিভিন্ন আর্টিফিশিয়াল যে সুইটনার রয়েছে বা স্বাদ মিষ্টি করার জন্য ইউজুয়ালি আমরা বাইরে থেকে যে তোমার মানে যে সাপ্লিমেন্ট ইউজ করি, যেগুলোকে সুগার কেন বা সুগার বিট থেকে ডিরাইভ করা হয়, দ্যাট ইজ কল্ড টেবিল সুগার। তো টেবিল সুগার হচ্ছে সুক্রোজ। ওকে, টেবিল সুগার হচ্ছে সুক্রোজ। তো এখানে অলরেডি আমাদের ফ্রুক্টোজ বলে দিয়েছে, ফ্রুক্টোজের সাথে যদি আমরা গ্লুকোজকে অ্যাড করি তাহলে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ আলটিমেটলি হবে সুক্রোজ। ওকে, তাহলে এটা কিন্তু একটা ডাইস্যাকারাইড। সুক্রোজ ইজ আ ডাইস্যাকারাইড, কিন্তু ফ্রুক্টোজ এবং গ্লুকোজ মাথায় রাখবে এটা হচ্ছে মনোস্যাকারাইড। ওকে, আচ্ছা, গ্যালাক্টোজের সাথে যদি আমরা গ্লুকোজকে অ্যাড করি তাহলে যে ডাইস্যাকারাইড পাওয়া যায় দ্যাট ইজ ল্যাকটোজ, রাইট? ল্যাকটোজ ইজ আ মিল্ক সুগার, দুগ্ধ শর্করা। ওকে, ল্যাকটোজ ইজ আ মিল্ক সুগার। এবং তোমরা জানো যে মল্টোজ কিন্তু একটা ডাইস্যাকারাইড। মল্টোজকে যদি আমরা ব্রেকডাউন করি, মল্টোজ শর্করাটাকে যদি আমরা ব্রেকডাউন করি ইন প্রেজেন্স অফ মল্টেজ, দেখো মল্টোজ কিন্তু একটা শর্করা এবং মল্টেজ হচ্ছে এনজাইম। কোনো শব্দের শেষে যদি এস থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা ক্যাটাগরিক্যালি একটা এনজাইম বলতে পারি। ওকে, এবং শর্করা ভঙ্গক উৎসেচক, বা এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট ডিগ্রেডেটিং এনজাইম। ওকে, কার্বোহাইড্রেট ডিগ্রেডেটিং এনজাইম। তাহলে মল্টোজ যদি মল্টেজের প্রেজেন্সে ট্রিটেড হয় সেক্ষেত্রে যে দুটো মনোস্যাকারাইড আমরা পাই সেটা হচ্ছে গ্লুকোজ। 2 molecules of glucose are obtained. ওকে, সো এখানে কিন্তু আমরা আনসারটা কি পেলাম? আনসারটা পেলাম অপশন এ, দ্যাট ইজ গ্লুকোজ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন বলছে যে which organ of the body produces the fluid known as bile? বলো কি হবে আনসার? লিভার, অপশন এ বলছে লিভার, অপশন বি বলছে প্যানক্রিয়াস, অপশন সি বলছে গল ব্লাডার, অ্যান্ড অপশন ডি ইজ কিডনি। বলো কোনটা আনসার হবে? দেখো, বাইলের একটা পার্টিকুলার ট্রেট বা বাইলের একটা স্পেসিফিক বা বাইলের একটা ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে, মাথায় রাখবে, বাইলে কিন্তু কোনো ডাইজেস্টিভ এনজাইম থাকে না। ওকে, ডিভয়েড অফ ডাইজেস্টিভ এনজাইমস। ওকে, বাট বাইল কিন্তু ফ্যাটের ইমালসিফিকেশন করে, ইমালসিফিকেশন অফ ফ্যাট এটার জন্য রেসপন্সিবল,
মানে একটা লার্জ ফ্যাট মলিকিউলকে ব্রেকডাউন করে স্মল মলিকিউলস তৈরি করে ফর দ্য ইজ অফ ডাইজেশন। কিন্তু ডিরেক্টলি ডাইজেশনে কোনোভাবেই কিন্তু সাহায্য করে না, বাট ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ইমালসিফিকেশন অফ ফ্যাট। সো আমার কোয়েশ্চেন হচ্ছে, এখনো কিন্তু আমি কোনো সঠিক উত্তর পেলাম না, মিক্সড আনসার পাচ্ছি এ এবং সি এর মধ্যে, এবং এই দুটো অপশানই অত্যন্ত কিন্তু বলতে পারো কনফ্লিক্টিং, বা এটা কিন্তু আমাদের গুলিয়ে যায়। তো আমাদের কাছে যদি সঠিক ইনফরমেশন, কারেক্ট নলেজ যদি না থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু এটা আমরা আনসার সি করে ফেলবো, কিন্তু সিটা কখনোই আনসার হতে পারে না। ওকে, সো মনে রাখবে এটার আনসার হচ্ছে লিভার। ওকে, তো এখানে কিন্তু লিভারের মধ্যেই মাথায় রাখবে bile formation takes place within the liver. ওকে, এবং এটা কিন্তু লার্জেস্ট ইন্টারনাল গ্ল্যান্ড of our body. ওকে, আর এই যে গল ব্লাডার দেখতে পাচ্ছ, গল ব্লাডারে এসে কিন্তু বাইলটা স্টোর হয়, বাইল স্টোরস অ্যান্ড concentration of bile occurs. ওকে, আর প্যানক্রিয়াস সম্পর্কে জেনে রাখবে, প্যানক্রিয়াস ইজ আ মিক্সড গ্ল্যান্ড, তাই তো, মিক্সড গ্ল্যান্ড, বিকজ এটার কিন্তু এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুটো ফিচার্সই রয়েছে। আর হোয়াট ইজ কিডনি? কিডনি সম্পর্কে আমাদেরকে জানতে হবে মেইন excretory organ of human. ক্লিয়ার? সো এটা আনসার কি হলো? আনসার হলো লিভার। পরবর্তী প্রশ্ন, which among the following is not a fat soluble vitamin? ফ্যাট সলিবল ভিটামিন কোনটা নয়? নট আছে কিন্তু অপশনে, সো এটা কিন্তু একটু মাইনিউটলি আনসার করবে। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে এবং ভিটামিন ডি, কোনটা আনসার হবে বলো? What will be the right answer? বলো। অপশন বি বলছো, কোনটা ফ্যাট সলিবল ভিটামিন নয়? ভেরি গুড, প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো। অর্থাৎ আমরা জানি ভিটামিনকে বলা হয় বডি প্রোটেক্টিভ এলিমেন্ট। বডি কনস্ট্রাক্টিং বা বডি বিল্ডিং যে ফুড, সেগুলো কিন্তু ভিটামিন বা মিনারেলস কোনোটাই নয়, বা এনার্জি ইল্ডিং ফুডের মধ্যেও কিন্তু ভিটামিন আসে না, বিকজ উই ডু নট গেট এনার্জি ফ্রম ভিটামিন। কিন্তু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন কজেস ডিফারেন্ট টাইপ অফ ডিজিজেস, তাই তো? আবার যদি ভিটামিনের আধিক্য হয়, দ্যাট কজেস টক্সিসিটি অর হাইপার ভিটামিনোসিস, তাহলে সঠিক মাত্রায় ভিটামিন গ্রহণ করাটাও কিন্তু অতি আবশ্যক, তাই তো?
তাহলে যদি আমরা ভিটামিনের ক্লাসিফিকেশন দেখি তাহলে দেখব দু রকমের হয়। কি কি? একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, আরেকটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন রয়েছে এ, ডি, ই এবং কে। আর ওয়াটার সলিউবল ভিটামিন কি কি রয়েছে না ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড সি, তাই তো? সো এখানে ভিটামিন এ, বি মানে ধরে নাও বি কমপ্লেক্সের কথাই বলা হচ্ছে, কে এবং ডি। তো ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হলে কি হয়? রাতকানা বা অ্যাবনর্মাল ড্রাইনেস অফ কর্নিয়া, যেটাকে আমরা জেরোফথ্যালমিয়া বলি। সেই কারণে অ্যান্টি জেরোফথ্যালমিক ফ্যাক্টর হচ্ছে ভিটামিন এ। ভিটামিন কে আমরা কি জানি? ভিটামিন কে প্রিভেন্টস দ্য হ্যামারেজ, সো অ্যান্টি হ্যামারেজিক ফ্যাক্টর বলতে পারো। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে যেটা হয় সেটা হচ্ছে ডিফর্মেশন অফ দ্য স্কেলিটন, বা আমাদের স্কেলিটাল যে এলিমেন্টসগুলো বা স্কেলিটাল সিস্টেম সেটা অনেকটা ডিশেপড হয়ে যেতে পারে। বোনস বা আমাদের যে টিথ রয়েছে সেগুলোর যে মানে ফরমেশন প্রসেস সেটা অনেকটা হ্যাম্পার করতে পারে। ওকে, সো রিকেটস বা অস্টিওম্যালেশিয়া এই ধরনের রোগগুলো হয়, সেই কারণে আমরা কিন্তু ভিটামিন ডিটাকে আবার অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টরও বলি। এবং প্রত্যেকটা রেসপেক্টিভ ফাংশনস রয়েছে সেগুলোও কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। ওকে, সো ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যেও প্রচুর ভিটামিন আছে, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন বি3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, নায়াসিন পেলিগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর বলা হয়। ভিটামিন বি12 ইজ ভেরি ইম্পর্টেন্ট, পার্নিশিয়াস অ্যানিমিয়া হয় সায়ানোকোবালামিনের ডেফিসিয়েন্সি হলে। ভিটামিন বি9 ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফলিক অ্যাসিড। ঠিক আছে, সো এইগুলো একটু ভালো করে পড়তে হবে। ভিটামিন বি5 ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্যান্টোথেনিক অ্যাসিড। সো এইগুলো কিন্তু আমাদেরকে একটু ডিটেলিং করতে হবে। ওকে, সো দ্য আনসার ইজ ভিটামিন বি। এবং এটাও অনেক সময় জিজ্ঞেস করে ইউরিন দিয়ে যে ভিটামিন এক্সক্রিটেড হয় দ্যাট ইজ ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্ড ভিটামিন সি। Which vitamins are excreted through human urine? এটাও কোয়েশ্চেন আসে। আনসার কি হবে? বি কমপ্লেক্স অ্যান্ড সি, বিকজ বোথ আর ওয়াটার সলিউবল ভিটামিন। ডান, চলো নেক্সট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন বলছে যে ইন দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি which of the following deals with the study of kidney? তাহলে যে কোনো শব্দের শেষেই যদি লজি থাকে, লজি ওয়ার্ডটার অরিজিন হচ্ছে লোগস। লোগস মিন্স স্টাডি, লোগস মিন্স স্টাডি। সো নেফ্রোলজি এটাই কিন্তু হবে আমাদের রাইট আনসার। ভেরি গুড, নেফ্রোলজি। নিউরোলজি বা নিওনেটোলজি কোনোটাই নয়, নিওনেটালস এখানে কোনোভাবেই এটা সেন্স দাঁড়াচ্ছে না, বা নিউরনের সাথেও কোনো সম্পর্ক নেই। সো আনসার হচ্ছে নেফ্রোলজি। তার মানে কিডনির যে স্ট্রাকচারাল ইউনিট, that is nephron. That is nephron, right? So a nephron is very important. Nephron এর কিন্তু দুটো পার্ট থাকে আমরা জানি, একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসেল, আরেকটা পার্ট হচ্ছে রেনাল টিউবিউল। সো এটা মাথায় রাখবে। এবং নেফ্রনের প্রধান কাজ হচ্ছে ফরমেশন অফ ইউরিন, এটাও নিশ্চয়ই জানি আমরা। তো আমরা যদি ইউরিন ফরমেশনের তিনটে স্টেপস দেখি, কি কি দেখতে পাবো? একটা হচ্ছে গ্লোমেরিউলার আলট্রাফিল্ট্রেশন,
গ্লোমেরিউলাসের পরা পরিস্রাবণ, টিউবিউলার রিঅ্যাবজর্পশন, বৃক্কীয় নালিকার পুনর্শোষণ, আর টিউবিউলার সিক্রেশন, বৃক্কীয় নালিকার ক্ষরণ। ওকে, সো এখানে কিন্তু আমাদেরকে নেফ্রনটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এক্সক্রিটরি সিস্টেমের মধ্যে কিন্তু নেফ্রন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরও অনেক কিছু বলা যায় কিন্তু সেটা এই মুহূর্তে বললাম না, নেফ্রনটা একটু ভালো করে ডিটেলিং করবে। পরবর্তী প্রশ্ন 5, which of the following are characteristics of pneumatic bones? Which of the following are the characteristics of pneumatic bones are found in which of the following type of organism? এইভাবে সেন্টেন্সের কনস্ট্রাকশনটা ভাবো, তাহলে আই থিঙ্ক বেটার আনসার করতে পারবে। Pneumatic bones are found in which of the following type of organisms? কাদের মধ্যে আমরা নিউম্যাটিক বোনস বা নিউম্যাটিক অস্থি দেখতে পাই? ম্যামলস, স্তন্যপায়ী, রেপটাইলস, সরীসৃপ, অ্যাভিস, পক্ষী, লিজার্ড, টিকটিকি। কোনটা হবে রাইট আনসার? এটা কিন্তু অ্যাকচুয়ালি বায়ুপূর্ণ অস্থি, বায়ুপূর্ণ অস্থি মানে বোনস যাতে এয়ার প্রেজেন্ট থাকে। ওকে, এবং এটা ডেফিনেটলি আনসার কিন্তু কেউ অপশন বি বলছো না, একেবারেই নয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এবং পাখিদের ক্ষেত্রে, বার্ডসদের ক্ষেত্রে আমরা যে ধরনের অ্যাডাপ্টেশন দেখতে পাই, বার্ডসের মধ্যে আমরা যে ধরনের অ্যাডাপ্টেশন দেখতে পাই, দ্যাট ইজ ভোল্যান্ট অ্যাডাপ্টেশন। ওকে, ভোল্যান্ট অ্যাডাপ্টেশন। এবং এদের ওড়ার জন্য ঠিক যে ধরনের অস্থি প্রয়োজন, দ্যাট ইজ নিউম্যাটিক বোনস, কারণ বডিটাকে অনেকটা লাইট ওয়েট ফিল হয় সেক্ষেত্রে, এবং শরীর যত হালকা হবে তত কিন্তু উড়তেও সুবিধে হবে। ঠিক আছে, সো এখানে কিন্তু অনেক রকমের অ্যাডাপ্টেশনস আমরা পড়ি, প্রেজেন্স অফ স্টার্নাম বা কিল বোন, ঠিক আছে, বা বিভিন্ন রকমের ফ্লাইট মাসেলসও প্রেজেন্ট থাকে, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকোব্রাকিয়ালিস। তোমরা এগুলো পড়েছো যখন পাখিদের অ্যাডাপটিভ ফিচার্স বা অ্যাডাপ্টেশন পড়েছো, তখন কিন্তু এই পয়েন্টসগুলো আশা করি পড়েছো, রাইট? তাহলে নিউম্যাটিক বোনসটা এক্সক্লুসিভলি কিন্তু বার্ডসের একটা অ্যাডাপ্টেশন, যাতে বডিটা লাইট ওয়েটেড হয়ে যায়। ওকে, সো এখানে কিন্তু আনসারটা হয়ে যাচ্ছে অপশন সি, অ্যাভিস। পরবর্তী প্রশ্ন কি বলছে? হেমোফিলিয়া ইজ কজড বাই, হেমোফিলিয়া রোগটা সৃষ্টি হয়, হেমোফিলিয়া ইজ কজড বাই বলো, ব্যাকটেরিয়া, ভাইরাস, জেনেটিক মিউটেশন, কজ আননোন। সিক্স আনসার কি হবে বলো? অপশন সি, ভেরি গুড। সো হেমোফিলিয়া হচ্ছে একটা X-linked recessive genetic disorder, X-linked recessive genetic disorder। এবং এই রোগটাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্লাড ক্লটিংটা হ্যাম্পার করে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8 এবং 9 এই দুটো মিসিং থাকে। তো সেই কারণে একবার যদি ব্লিডিং স্টার্ট হয় সেক্ষেত্রে কিন্তু ব্লিডিংটা কোনোভাবেই স্টপ করে না। দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু হেমোফিলিয়াকে, হেমোফিলিয়া ইজ অলসো নোন অ্যাজ ব্লিডার্স ডিজিজ। ওকে, ব্লিডার্স ডিজিজ বলা হয় অনেক সময়। তো ফ্যাক্টর 8 মিসিং থাকলে হেমোফিলিয়া এ হয়, এবং ফ্যাক্টর বি যদি 9 যদি মিসিং থাকে সেক্ষেত্রে হেমোফিলিয়া বি হয়। ওকে,
সো এটা কিন্তু একটা ডেফিনেটলি জেনেটিক ডিসঅর্ডার। সো এখানে কোনোভাবেই মানে এটা ইনফেকশাস ডিজিজ নয় যে ব্যাকটেরিয়া ভাইরাস এই ধরনের মাইক্রো অর্গানিজমসগুলো এখানে ইনভলভ হবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। ওকে, সো ব্যাকটেরিয়া ভাইরাস কোনোটাই আনসার নয়, এক্ষেত্রে আনসার হবে জেনেটিক মিউটেশন বা জেনেটিক ডিসঅর্ডার। এবং যেহেতু এটা এক্স লিঙ্কড, আমরা জানি যে ফিমেল কিন্তু হোমোগ্যামেটিক হয়, তাই না? ফিমেল কিন্তু হোমোগ্যামেটিক হয়, মিন্স দুটোই এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে। যদি আমরা এটা মেলের রেসপেক্টে দেখি, মেল কিন্তু হয় হেটেরোগ্যামেটিক, রাইট? হেটারোগ্যামেটিক মিন্স একটা এক্স আর একটা ওয়াই। তাহলে যদি একটা এক্স ক্রোমোসোম অ্যাফেক্টেড হয়, তার মানে সেই ইন্ডিভিজুয়ালকে আমরা ডিজিজড বলবো। বাট এখানে ইন কেস অফ ফিমেল, যদি একটা এক্স ক্রোমোসোম ডিফেক্টিভ হয়, আরেকটা এক্স ক্রোমোসোম আনএফেক্টেড থাকে, তাহলে তাকে আমরা বলবো ক্যারিয়ার। ওকে, সো মেলরা কিন্তু এই ধরনের রোগের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাফেক্টেড হয়। মেলদের ক্ষেত্রে কিন্তু আমরা হেমোফিলিয়া অকারেন্সটা ম্যাক্সিমাম দেখি, এবং মহিলারা কিন্তু ক্যারিয়ার হতে পারে। ক্যারিয়ার মিন্স সেক্ষেত্রে হেটেরোজাইগাস কন্ডিশন, এবং সবসময় কিন্তু ডিজিজের যে সিমটমস বা যে আমরা এক্সপ্রেশন যেটা দেখি হেমোফিলিয়ার, সেটা কিন্তু সাপ্রেসড কন্ডিশনে থাকে যদি সে ক্যারিয়ার হয়। সেক্ষেত্রে সবসময় কিন্তু তার মধ্যে সিমটমসের এক্সপ্রেশন নাও হতে পারে। ঠিক, তাহলে এরকমই একটা এক্স লিঙ্কড রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার অ্যাপার্ট ফ্রম হেমোফিলিয়া আরেকটা কি আছে? আরেকটা হচ্ছে তোমার কালার ব্লাইন্ডনেস, বর্ণান্ধতা। সেটাও কিন্তু এক্স লিঙ্কড রিসেসিভ জেনেটিক ডিসঅর্ডার। নেক্সট কোয়েশ্চেন, which inhibits the translation of mRNA? Which inhibits the translation of mRNA? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা কিন্তু মলিকিউলার বায়োলজির একটা কোয়েশ্চেন। মলিকিউলার বায়োলজি, বলো 7 কি হবে? Which inhibits the translation of mRNA? Very good, 7D is the right answer. So আমরা জানি যে অনেক রকমের নন জেনেটিক আরএনএ রয়েছে। নন জেনেটিক আরএনএ মিন্স যেটা জেনেটিক মেটেরিয়াল নয়, which is not a genetic material. ওকে, সো এরকম নন জেনেটিক আরএনএ আছে এমআরএনএ, আরআরএনএ, রাইবোসোমাল আরএনএ, টিআরএনএ। ওকে, সো ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির যে পদ্ধতি, ডিএনএ থেকে এমআরএনএ সৃষ্টির যে পদ্ধতি, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। তাকে বলা হয় ট্রান্সক্রিপশন। ওকে, এবং অপোজিট প্রসেসটা বা রিভার্স প্রসেসটাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার যে প্রসেস, তাকে বলা হয় ট্রান্সলেশন। কিন্তু রিভার্স ট্রান্সলেশন বলে কিছু এক্সিস্ট করে না। আর আরেকটা প্রসেসও আশা করি তোমরা জানো, ডিএনএ টু ডিএনএ, এই প্রসেসটাকে আমরা বলি রেপ্লিকেশন। এই প্রসেসটাকে আমরা বলি রেপ্লিকেশন। ওকে, সো এই এন্টায়ার প্রসেসটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। বিষয়টা কি? এই যে ডিএনএ এর মধ্যে যে এক্সপ্রেশন বা ডিএনএ এর মধ্যে যে বার্তা বা ডিএনএ এর যে মেসেজ, সেই মেসেজ বা বার্তাটা কার মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে? এই প্রোটিন বা পলিপেপটাইড।
একটা ডিএনএ এর এক্সপ্রেশন হয়েছে আমরা কি করে বুঝতে পারবো? যদি প্রোটিন বা পলিপেপটাইড সিনথেসিস হয়। এবার তোমরা আমাকে হয়তো খুব ফান্ডামেন্টাল কোয়েশ্চেন করবে যে ম্যাম তাহলে যদি এটাই হয় তাহলে এই ইনফরমেশন ফ্লো যেটা খুব কনজিকিউটিভলি মুভ করছে, মানে ডিএনএ এর পর এমআরএনএ আসতে হবে, দিস ইজ ম্যান্ডেটরি, তারপরেই কিন্তু প্রোটিনের মধ্যে সেই বার্তাটা আসবে। এটা কিন্তু কোনো সিঙ্গল লাইন ট্রানজিশন নয় যে ডিএনএ টু প্রোটিন হয়ে যাবে। এই সিকোয়েন্সটা মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলেই আমরা গোটা প্রসেসটাকে বলতে পারবো সেন্ট্রাল ডগমা। এই ডগমা মিনস হচ্ছে প্রিন্সিপাল বা নীতি। সো কখনোই কিন্তু এটা সিঙ্গল লাইন প্রসেস নয়, এই সিকোয়েন্সটা প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু মেনটেন্ড হয়। তো কোন প্রসেসটা কি করলে, এমআরএনএতে এমন কি আমরা বাইরে থেকে করলে বা এমন কি ইন্ডিউসার অ্যাড হলে এমআরএনএ সম্পূর্ণভাবে প্রোটিনের ট্রান্সলেশনটাকে বন্ধ করে দিতে পারে বা ডিএনএর ফার্দার এক্সপ্রেশন হয় না, দ্যাট ইজ এমআরএনএ সাইলেন্সিং। ওকে, সো এটা কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, biodegradable wastes can usually be converted into usable substances with the help of bacteria, viruses, nuclear proteins, radioactive substances. সঠিক উত্তর দেবে প্রত্যেকে। Biodegradable wastes can usually be converted into useful matter with the help of bacteria, virus, nuclear proteins, radioactive components. কি হবে রাইট আনসার? একদমই তাই। সো আমরা যদি ওয়েস্টকে একটু ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি, ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ, সেটা কিন্তু বোথ আমরা বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল দুরকমই পেতে পারি। তো এই বায়োডিগ্রেডেবল মানে হচ্ছে জৈব ভঙ্গুর দূষক, মানে which could be easily treated by বা which could be easily broken down by simple microbial action। ঠিক আছে, সো বায়োডিগ্রেডেবল ওয়েস্ট সেগুলোই যেগুলোকে খুব সহজেই ভেঙে ফেলা যায় এবং যেগুলো কিন্তু সিগনিফিকেন্টলি যে ফর্মে ছিল, ধর কমপ্লেক্স ফর্মে রয়েছে, সেখান থেকে সিম্পলেস্ট ফর্মে কিন্তু কনভার্ট হয়। তো উই অল নো কি ইন ইকোসিস্টেম এই ব্যাকটেরিয়া কিন্তু একটা ডিকম্পোজারের কাজ করে, ডিকম্পোজারের কাজ করে বা একে আমরা বলি মাইক্রো কনজিউমার। অনেক সময় দেখবে বলা হয় স্যাপ্রোট্রপস, আবার কখনো আমরা বলি স্ক্যাভেঞ্জার্স। ঠিক আছে, সো এই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, সেটা যে কোনো রকম ওয়েস্ট হতে পারে, যে ওয়েস্টগুলো খুব সহজেই ব্রেকডাউন করতে পারে এবং পরিবেশের মধ্যে মিশে যেতে পারে এবং অনেক সময় দেখা যায় যেগুলো কিন্তু প্লান্টের নারিশমেন্ট হিসেবেও কিন্তু প্লান্ট এগুলোকে ব্যবহার করে এবং এগুলো কিন্তু উইদাউট এনি হার্ম এনভায়রনমেন্টে থেকে যায় এবং এগুলোর পারসিস্টেন্স বা এগুলোর যে সার্ভাইভাল খুব একটা বেশি দিন নয়, যেটা নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং এরা কিন্তু খুব একটা হার্মফুলও নয় টুয়ার্ডস এনভায়রনমেন্ট, পরিবেশের ওপর সেরকম কোনো ক্ষতিকারক প্রভাবও দেখায় না। তো তাদেরকে ব্রেকডাউন করে হচ্ছে ডেফিনেটলি ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া উইল বি দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে which of this is not a infectious disease? Which of this is not a infectious disease? নিচের কোনটা ইনফেকশাস ডিজিজ নয়? অপশন এ বলছে কলেরা, অপশন বি বলছে ডায়াবেটিস, অপশন সি বলছে স্মল পক্স, অপশন ডি বলছে টিউবারকিউলোসিস। বলো কোনটা হবে?
আচ্ছা, আনসার পাচ্ছি 9B, আনসার পাচ্ছি 9B একদম। সো কলেরা ডেফিনেটলি ভিব্রিও কলেরি, ব্যাকটেরিয়াল এটা ইনফেকশন। স্মল পক্স, ভ্যারিসেল্লা জস্টার, ভাইরাল ইনফেকশন। টিউবারকিউলোসিস হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা টিবি বা যক্ষার প্যাথোজেন বা ব্যাকটেরিয়া। সো প্রত্যেকটাই ইনফেকশাস ডিজিজ বা কোনো না কোনো মাইক্রো অর্গানিজমস কিন্তু এর জন্য রেসপন্সিবল। বাট দ্য এক্সেপশন ইজ ডায়াবেটিস, এবং ডায়াবেটিস কিন্তু দু রকমের হয় আমরা জানি। উই আর টকিং অ্যাবাউট ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস, ওকে, বাংলায় বলা হয় মধুমেহ। তাহলে যখন ইনসুলিনের ডেফিসিয়েন্সি হয়, ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে কি হয়, আমাদের রক্তে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়, তাই তো, গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়। We all know ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করা, গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করা। গ্লাইকোজেন মানে হচ্ছে স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ, গ্লুকোজের সঞ্চিত রূপকে আমরা গ্লাইকোজেন বলি। গ্লাইকোজেন কোথায় স্টোর থাকে? ইন দ্য মাসল অ্যান্ড লিভার। যখন প্রয়োজন হয়, ধরো ডিউরিং প্রলংড স্টার্ভিং, কেউ স্টার্ভিংয়ে রয়েছে, তখন এই গ্লাইকোজেন রিজার্ভটা ব্রেকডাউন করে। ফার্স্ট প্রসেসটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস মানে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। ওকে, সো ডায়াবেটিস মেলিটাস তো একটা খুব বলতে পারো যে একটা কাইন্ড অফ, এটা একটা এক ধরনের খুব গুরুত্বপূর্ণ একটা কনসার্ন, কারণ নর্মালি ব্লাডের মধ্যে পারমিসিবল লিমিট অফ গ্লুকোজ হচ্ছে 80 to 100 mg, কিন্তু সেটাই যদি 180 mg হয়ে যায় এবং ব্লাড ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু ইউরিন দিয়ে ম্যাক্সিমাম গ্লুকোজটা পাস করতে শুরু করবে। ওকে, এবং সেই প্রবলেমটাকে আমরা বলবো হচ্ছে গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়া। সো নর্মালি আমরা জানি ডায়াবেটিস মেলিটাস কিন্তু দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার টাইপ 1 আর একটা টাইপ 2। হয়তো দেখা গেল আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে, বিটা সেল হয়তো ড্যামেজ হয়ে গেল। হ্যাঁ, বিটা সেল হয়তো ড্যামেজ হয়ে গেল, সেক্ষেত্রে ইনসুলিন সিক্রেশনটা প্রিভেন্টেড হলো। আবার অনেকের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্সও আছে, ঠিক আছে, মানে ধরো টাইপ 2-র ক্ষেত্রে হয়তো সেক্ষেত্রে বিটা সেল ড্যামেজ হচ্ছে না, বা ধরো ইনসুলিন সিক্রেশনে অ্যাজ সাচ কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যেহেতু মোটামুটিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স তার বডিতে রয়েছে, সেই কারণে ইনসুলিনের ইউটিলাইজেশনটা প্রপারলি হচ্ছে না বলে ব্লাডে সুগারটা এলিভেটেড হয়ে যাচ্ছে। সো এটাও হতে পারে। ঠিক, তাহলে মাথায় রাখবে যে এই ডায়াবেটিস মেলিটাসের আরেকটা কিন্তু আরেক রকমের ডায়াবেটিস রয়েছে, দ্যাট ইজ ডায়াবেটিস ইনসিপিটাস। সেটাকে বলা হয় শর্করা বিহীন বহুমূত্র, কারণ তাতে কোনো শর্করা থাকে না। সেখানে সিমটমসটা কি? ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, অতিরিক্ত পরিমাণ জল দেহ থেকে নির্গত হয়, এবং সেই রোগটা যে পার্টিকুলার হরমোনটার ডেফিসিয়েন্সিতে হয় তার নাম হচ্ছে এডিএইচ বা ভেসোপ্রেসিন। তাহলে এটা হচ্ছে শর্করা যুক্ত বহুমূত্র, আর ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে শর্করা বিহীন বহুমূত্র। সো রাইট আনসার ইজ ডায়াবেটিস। পরবর্তী প্রশ্ন বলছে, which of the following hormones is known to be helpful in
কোপিং উইথ স্ট্রেস? বলো, সেরোটোনিন, ক্যালসিটোনিন, মেলাটোনিন, টেস্টোস্টেরন, কোনটা রাইট আনসার হবে? বলো, which of the following hormones is known to be helpful in coping with stress? এটা কিন্তু আনসার হয়ে যাবে সেরোটোনিন। স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা আমাদের মুড স্টেবিলাইজেশনের ক্ষেত্রে এবং অ্যাংজাইটি বলো, ডিপ্রেশন বলো, এই ধরনের যে নেগেটিভ যে অ্যাট্রিবিউটসগুলো আমাদের মধ্যে তৈরি হয় বা এগুলো অনেকটা ক্যারেক্টার স্পেসিফিক হয়, মানে সবার ক্ষেত্রেই, মানে এগুলো কিন্তু এক্সক্লুসিভলি ক্যারেক্টার স্পেসিফিক কিছু ট্রেট। মানে এই যে মুড সুইং করা বা অ্যাংজাইটি হওয়া, অ্যাংজিয়াস হয়ে যাওয়া, লো কনফিডেন্স লেভেল, ঠিক আছে, স্ট্রেস ফ্যাক্টরটা খুব বেশি রকম ডমিনেটিং, এগুলো কিন্তু ক্যারেক্টার স্পেসিফিক। তো এই ধরনের যখন কিছু বলতে পারো যে মানে ফ্যাক্টর আমাদের মধ্যে কাজ করে বা এই ধরনের কিছু ইনস্টিংক্ট যখন তৈরি হয়, তখন সেই স্ট্রেসটাকে ম্যানেজ করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং মুড সুইংটাকে প্রিভেন্ট করাটাও খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো এগুলোর জন্য যারা ক্লিনিক্যাল পার্সন থাকেন, ডেফিনেটলি সাইকিয়াট্রিস্ট যারা হন, তারা কিন্তু এগুলোর জন্য সেপারেট সেট অফ মেডিসিনসও রয়েছে, সেইগুলো বাইরে থেকে অ্যাপ্লাই করা হয় এবং তাতে ডেফিনেটলি সেরোটোনিন থাকে। এটা কিন্তু স্ট্রেস মানে স্ট্রেস বার্স্টিং করতে খুব ভীষণ রকমভাবে সাহায্য করে এবং স্ট্রেস ম্যানেজমেন্টও কিন্তু প্যারালালি খুব ভীষণ রকম এফেক্টিভ। সো এটা আনসার হয়ে যাবে অপশন এ, সেরোটোনিন। 11 বলছে, which among the following carries impure blood to human heart? impure ব্লাডটাকে কে হিউম্যান হার্টে ট্রান্সপোর্ট করে, কোন ব্লাড ভেসেল? পালমোনারি আর্টারি বা পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, মহাশিরা ভেনা কেভা এবং আর্টারি হচ্ছে অ্যাওর্টা হচ্ছে মহাধমনী। সো which will be the right answer? বলো। So human heart হচ্ছে, we all know, myogenic heart. Human heart is regulated by muscle, myogenic heart বলা হয় এবং এটাই কিন্তু মেইন ব্লাড পাম্পিং স্টেশন। পাম্পিং স্টেশন, ব্লাডটাকে পাম্প করাটাই কিন্তু হার্টের প্রধান কাজ। সো যে ব্লাড ভেসেলসগুলো এখানে রয়েছে, তোমরা না কেউ সঠিক উত্তর দাওনি এখনো পর্যন্ত। সো আমরা জানি নর্মাল কেস ইমপিওর ব্লাডকে ক্যারি করে হচ্ছে ভেইন, ওকে। সারা শরীরে উৎপন্ন যে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা ব্লাড উইথ কার্বন ডাই অক্সাইড, সেটাকে হার্টে পাঠিয়ে দেয় হচ্ছে ভেইন। বাট দ্য এক্সেপশন ইজ পালমোনারি আর্টারি, এর কাজ হচ্ছে ইমপিওর ব্লাডটা, মানে যেহেতু দেখো আর্টারিটা কিন্তু ইজ রেসপন্সিবল ফর ক্যারিং পিওর ব্লাড, বাট দ্য এক্সেপশন ইজ পালমোনারি আর্টারি, যেখানে উই অল নো। আচ্ছা, এখানে বলছে যে which among the following carries impure blood to human heart? আচ্ছা হ্যাঁ, এখানে যদি হিউম্যান হার্ট টু লাংস বলতো, আনসার হতো পালমোনারি আর্টারি। ইউ অল আর কারেক্ট, ভেনা কেভা, ভেরি গুড, খুব স্মল অবজারভেশন ছিল, ভেরি গুড, ভেনা কেভা কারেক্ট, ভেরি গুড। তো এখানে কোয়েশ্চেনটা কিন্তু দুরকমভাবেই জিজ্ঞেস করতে পারে। একটা হচ্ছে যদি বলা হয় ইমপিওর ব্লাডটাকে হিউম্যান হার্ট টু লাংস, বিকজ উই অল নো কি হিউম্যান সার্কুলেশন ইজ কল্ড ডুয়াল অর ডাবল সার্কুলেশন, রাইট, যেখানে সিস্টেমিক সার্কুলেশন এবং পালমোনারি সার্কুলেশন। হ্যাঁ, কোয়েশ্চেনটা ঠিক ইনকমপ্লিট নয়, একটু অ্যাম্বিগুয়াস,
ঠিক আছে, একটু অ্যাম্বিগুয়াস কোয়েশ্চেনটা, মানে এটা আমি অ্যাট আ গ্লান্স থেকে পালমোনারি আর্টারি করছিলাম, কারণ এখানে বলছে উইচ অ্যামং দ্য ফলোইং ক্যারিজ ইমপিওর ব্লাড টু হিউম্যান হার্ট বলে দিয়েছে, ইনকমপ্লিট নয়, ইমপিওর ব্লাডটাকে হিউম্যান হার্টে কনভার্ট করে। তার মানে সারা শরীরে উৎপন্ন যে দূষিত রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেই ব্লাডটা কি করছে, শুধু ভেনা কেভা নয়, এটা কিন্তু সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কেভা, সুপিরিয়র আর ইনফেরিয়র ভেনা কেভা কি করছে, ইমপিওর ব্লাডটাকে সেন্ড করছে টু হিউম্যান হার্ট। এবং কোন চেম্বারটা রিসিভ করছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে, দ্যাট ইজ রাইট অ্যাট্রিয়াম, ডান অলিন্দ। হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠটি সারা শরীর থেকে উৎপন্ন হয়ে আসা দূষিত রক্তকে রিসিভ করে বা গ্রহণ করে, সেটা হচ্ছে ডান অলিন্দ বা রাইট অ্যাট্রিয়াম। এবং ভেনা কেভাটা মাথায় রাখবে, লার্জেস্ট ভেইন অফ আওয়ার বডি, সব থেকে বড় শিরা, লার্জেস্ট ভেইন অফ আওয়ার বডি। এবং অ্যাওটা মাথায় রাখবে, লার্জেস্ট আর্টারি অফ আওয়ার বডি। পয়েন্ট টেকেন, বোঝা গেল? তাহলে এটা অপশন সি হবে, প্রত্যেকে ঠিক বলেছো। আর যদি বলতো ইমপিওর ব্লাডটাকে হিউম্যান হার্ট থেকে লাংসে কে পাঠাচ্ছে, আনসার উইল বি পালমোনারি আর্টারি। ওকে, চলো পরের প্রশ্ন। Where does the fertilization of the egg takes place with the sperm? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন কোথায় সম্পন্ন হয়? Fertilization takes place in which part of the human reproductive tract? Female reproductive system এর কোন পার্টে ফার্টিলাইজেশন হয় বলো? আচ্ছা, ভেরি গুড, প্রত্যেকে ঠিক বলেছো, 12B। সো ফার্টিলাইজেশন মিন্স, ফার্টিলাইজেশন মানে ফিউশন অফ গ্যামেটস। ফিউশন অফ গ্যামেটস, গ্যামেটটা কি? গ্যামেট হচ্ছে unit of sexual reproduction. ওকে, স্পার্ম হচ্ছে মেল গ্যামেট, মেল গ্যামেট। ওকে, এগ বা ওভাম এটা হচ্ছে ফিমেল গ্যামেট। ওকে, এগকে আমরা কি বলি? এগকে আমরা বলি হচ্ছে আলেসিথল, আলেসিথল এগ। ওয়াই? বিকজ হিউম্যান এগ ইজ ইয়কলেস, কুসুমবিহীন, ইয়কলেস। ওকে, যেহেতু স্পার্মটা স্মল প্লাস মোটাইল হয় এবং একটা লার্জ প্লাস নন মোটাইল হয়, সো হিউম্যান গ্যামেটকে আমরা বলি উগ্যামেট, OOGAMET, উগ্যামেট। ওকে, তাহলে ফার্টিলাইজেশনটা কোথায় হচ্ছে? ফার্টিলাইজেশনটা ডেফিনেটলি হচ্ছে উইদিন দ্য ফ্যালোপিয়ান টিউব, কিন্তু ফ্যালোপিয়ান টিউবের আবার কোথায়, এটা এক্সামে জিজ্ঞেস করে, দ্যাট ইজ অ্যাম্পুলা। তাহলে বায়োলজি মানে শুধু ইনফরমেশন এটা নয়, বায়োলজি মানে টেকনিক্যালি সাবজেক্টটাকে বুঝে পড়া। দেখো একটা এপিসেন্টার
সেটাকে কেন্দ্র করে কতগুলো ইনফরমেশন আমি তোমাদের দিলাম। যেমন দেখো এই যে ওভারি, ওভারিটা হচ্ছে মেইন রিপ্রোডাক্টিভ অর্গান অফ হিউম্যান, ফিমেল মহিলাদের ক্ষেত্রে প্রধান রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ওভারি, এবং ওভারির মধ্যে উজেনেসিস হয়, প্রসেস অফ ওভার ফর্মেশন সেটা হয়। ইউটেরাস কি? ইউটেরাস হচ্ছে where the implantation occurs, তাহলে ফিটাসটা এসে ইমপ্লান্টেড হয় উইদিন দ্য ইউটেরাস। আরেকটা রয়েছে ভেজাইনা। সো এখানে কিন্তু ফ্যালোপিয়ান টিউব ইজ দ্য রাইট আনসার, কিন্তু ফ্যালোপিয়ান টিউবের কোন স্পেসিফিক পার্টে রিপ্রোডাকশন হচ্ছে, দ্যাট ইজ অ্যাম্পিউলা। ওকে, মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্ন, a molecule that contains nitrogen and has the chemical properties of a base is called RNA, nitrogenous base, bacteria, plasmid. A molecule that contains nitrogen and has the chemical properties of a base is called RNA, nitrogen base, bacteria and plasmid. এটা আনসার কি হবে? নাইট্রোজেন বেস, রাইট? সো আমরা যদি দেখি জেনেটিক মেটেরিয়াল ডিএনএ বা আরএনএ এর স্ট্রাকচারাল ইউনিট ইউনিটটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। ওকে, এই নিউক্লিওটাইডের তিনটে অংশ রয়েছে, একটা হচ্ছে নাইট্রোজেন বেস, একটা হচ্ছে পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এখান থেকে দেখো এই যে নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই নিউক্লিওটাইডটা কিন্তু এই তিনটে ইউনিটকেই কিন্তু মানে তিনটে ইউনিটের অ্যাসোসিয়েশনকে আমরা নিউক্লিওটাইড বলি। সো এখানে যে নাইট্রোজেন বেসটা আমরা দেখতে পাচ্ছি, এই নাইট্রোজেন বেস আবার কিন্তু দু রকমের হয়, একটা পিউরিন বেস আর একটা পিরিমিডিন বেস, তাই তো? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন। পিউরিন পিরিমিডিন বন্ড ফর্মেশন হয় ATGC, রাইট? আর থাইমিনের পরিবর্তে আরএনএতে রয়েছে কি না, ইউরাসিল। তাহলে এখানে আনসারটা হয়ে গেল নাইট্রোজেনিয়াস বেস। প্লাজমিডটা মনে রাখবে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ প্লাজমিড হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার সেলফ রেপ্লিকেটিং ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, যেটা কিনা অ্যাক্ট করে অ্যাজ আ জিন ভেক্টর। বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু প্লাজমিডকে ইউজ করি অ্যাজ আ ভেহিকল, এবং প্লাজমিড ইজ অনলি ফাউন্ড ইন, মানে ন্যাচারালি আমরা প্লাজমিডকে কোথায় পাই, ইজ অনলি ফাউন্ড ইন ব্যাকটেরিয়া। ওকে, মাথায় রাখবে। Question number 14. DPT vaccine is categorized as which of the following? Antiviral vaccine, anti-protozoan vaccine, anti-rickettsial vaccine, a combined vaccine.
বলো 14 কি হবে আনসার? এটা কিন্তু আনসার হবে কম্বাইন্ড ভ্যাকসিন। ওকে, সো আর ডিপিটি ভ্যাকসিন, ডিপিটির ফুল ফর্ম তো জানো, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, তাই তো? সো করনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, বডিটেল্লা পার্টুসিস আর টিটেনাস ক্লস্ট্রিডিয়াম টিটেনি। সো তিনটে ডিজিজকে টার্গেট করে, তো ট্রিপল অ্যান্টিজেন বলা হয়। ওকে, সো ভ্যাকসিন তো আমাদের বডিতে একটা প্যাসিভ ইমিউনিটি ট্রিগার করে, তো এক্ষেত্রে কিন্তু যেহেতু তিনটেকেই আমরা কনজুগেটলি টার্গেট করছি, মানে তিনটে ডিজিজকেই টার্গেট করে যেহেতু আমরা ট্রিপল অ্যান্টিজেন ভ্যাকসিন তৈরি করি, তো সেই কারণে একে বলা হয় কম্বাইন্ড ভ্যাকসিন। সো 14D উইল বি দ্য রাইট আনসার, কম্বাইন্ড ভ্যাকসিন, কারেক্ট। পরের কোয়েশ্চেন বলেছে দেখো, টিথ অ্যান্ড বোনস অ্যাকোয়ার স্ট্রেংথ অ্যান্ড rigidity from, teeth and bones acquire strength and rigidity from calcium, fluorine, chlorine আর একটা হচ্ছে সোডিয়াম। ক্যালসিয়াম, ফ্লুরিন, ক্লোরিন, সোডিয়াম, বলো। তাহলে দাঁত এবং হাড়ের যে স্ট্রেংথ বা যে দৃঢ়তা, রিজিডিটি, সেটা নিচের কোন এলিমেন্টটা থেকে আসে? ক্যালসিয়াম, ফ্লুরিন, ক্লোরিন নাকি সোডিয়াম? কোনটা? কোনটা বোন ডেন্সিটি বাড়াতে হেল্প করে? কোনটা ডেফিসিয়েন্সি হলে বোনের যে হেলথ বা বোনের যে টেক্সচার সেটা অনেকটা ফ্রেজাইল হয়ে যায়? ভেরি গুড, ক্যালসিয়াম। এবং যদি আমাকে ভিটামিন বলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভিটামিন ডি বলতে পারো। The basic unit of all living organisms is, এটা আনসার হবে অপশন দিল্লি সেল। তাহলে সেল কি? সেলকে আমরা বলি বেসিক বা ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল and functional unit of life. বিল্ডিং ব্লক বলা হয়। ওকে, যেহেতু সেল এবং এটাও বলতে পারো বেসিক অর ফান্ডামেন্টাল, এবং এটা কিন্তু স্মলেস্ট, সব থেকে ছোট। তাহলে বেসিক ইউনিট অফ অল লিভিং অর্গানিজমস, সমস্ত লিভিং অর্গানিজমস যে পার্টিকুলার কম্পোনেন্টটা দিয়ে তৈরি হয়, মানে সেটা ইউনিসেলুলার হলে সিঙ্গল সেল হবে, মাল্টি সেলুলার হলে মোর দ্যান ওয়ান সেল হবে, দ্যাট ডিফার্স, কিন্তু সেল মানেই হচ্ছে এটা কিন্তু ফাউন্ডেশন অফ অল লিভিং অর্গানিজমস। ওকে, সো এটা অপশন ডি আনসার হলো। চলো পরবর্তী প্রশ্ন। which is regarded as a link between the living and non-living, জীব এবং জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু আমরা কাকে বলি? অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া, আরএনএ? বলো। রাইট অ্যান্সার কি হবে বলো? এটা আনসার হবে লিভিং এবং নন লিভিং, জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু আমরা কাকে বলি? ডেফিনেটলি আনসার উইল বি ভাইরাস।
তাহলে ভাইরাস কিন্তু বেসিক্যালি acellular submicroscopic particle, neither living nor non-living, অর্থাৎ এদেরকে আমরা জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলি। So virus will be the right answer. Genetics is the branch of science that deals with the study of relations between plants and the environment, inheritance and variation. Option C হচ্ছে cell structure, option Delhi বলছে thermal structures. বলো right answer কি হবে? জেনেটিক্স মানে আমরা কি বুঝি? জেনেটিক্স মানে হচ্ছে স্টাডি অফ জিনস। বিজ্ঞানের যে শাখায় আমরা জিনকে নিয়ে আলোচনা করি তাকে বলা হয় জেনেটিক্স। এবং তোমরা জানো ফাদার অফ জেনেটিক্স কে? না গ্রেগর জোহান মেন্ডেল। এবং যদি আমাদের কোয়েশ্চেন করে হু ফার্স্ট কয়েন দ্য টার্ম জেনেটিক্স, আনসার হবে বেটসন। ঠিক, তাহলে জিনকে নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, দেখো জিন হচ্ছে, মাথায় রাখবে জিনকে আমরা কি বলি? জিন হচ্ছে ভেহিকল অফ হেরিডিটি, বা বলা হয় ফ্যাক্টর অফ ইনহেরিটেন্স। অর্থাৎ বংশ পরম্পরায় পিতামাতার থেকে সন্তান সন্ততির মধ্যে যে ফ্যাক্টরটার ইনহেরিটেন্স আমরা দেখতে পাই, দ্যাট ইজ জিন। সো ইনহেরিটেন্স এটাই কিন্তু জেনেটিক্সের একমাত্র আলোচ্য বিষয়, অ্যালং উইথ ভ্যারিয়েশনস। কারণ আমরা খুব ভালো করেই জানি যে ইন কেস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, যখন স্পার্ম এবং ওভামের ফার্টিলাইজেশন হয়, সেখান থেকে আসে জাইগোট। তাহলে জাইগোট ইজ নট আইডেন্টিক্যালি সিমিলার উইথ দ্য প্যারেন্টস, তাই না? ডেফিনেটলি কিছুটা রিজেমব্লেন্স বা সিমিলারিটি থাকবে, আবার কিছু ভ্যারিয়েশনসও কিন্তু আসবেই। ভ্যারিয়েশনসের জন্যই কিন্তু মনে রাখবে যেটা আলটিমেটলি হচ্ছে দ্যাট ইজ ইভলিউশন। ঠিক আছে? এবং এই ভ্যারিয়েশনের জন্য বা ভ্যারিয়েশন করার জন্য যে দুটো ড্রাইভিং ফোর্স ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে mutation, second one is recombination, ওকে? সো খুব ভালো করে এটা মাথায় রাখবে, মিউটেশন, রিকম্বিনেশন, রাইট? তো এই ব্যাপারগুলো নিয়ে যেখানে ডিল করা হয়, দ্যাট ইজ জেনেটিক্স। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 19 বলছে which tissue is responsible for the passage of water in plants? কি হবে সঠিক উত্তর? sclerenchyma, xylem, phloem, cholenchymatous cells। প্যাসেজ অফ ওয়াটার ইন প্লান্টস মানে ওয়াটার অ্যান্ড মিনারেলস কন্ডাকশন। কন্ডাকশন মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন। তাহলে ডেফিনেটলি জাইলেম এবং ফ্লোয়েম দুটোই হচ্ছে ভাস্কুলার টিস্যু বা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু অফ প্লান্ট, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু অফ প্লান্ট।
কিন্তু xylem is the right answer because xylem is responsible for ascent of sap বা রসের উৎস্রোত, জলের ঊর্ধ্বমুখী পরিবহন, এবং phloem is responsible for translocation of food to different part of plant body. ওকে, সো এই যে স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, তো এই যে সিম্পল পার্মানেন্ট টিস্যুস যেগুলো রয়েছে এখানে স্ক্লেরেনকাইমা ইজ দ্য হার্ডেস্ট ওয়ান। হার্ডেস্ট, ওয়াই হার্ডেস্ট? কারণ ডিউ টু দ্য প্রেজেন্স অফ লিগনিন। লিগনিনের উপস্থিতির জন্য কিন্তু স্ক্লেরেনকাইমা টিস্যুটার যে সেল বা স্ক্লেরেনকাইমা টিস্যু ইটসেলফ এটা কিন্তু খুব টেক্সচারটা অত্যন্ত হার্ড হয়। ওকে, সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের ক্লাসের শেষ প্রশ্ন আমাদের, ডাউন সিনড্রোম আ কনজেনিটাল জেনেটিক ডিসঅর্ডার, মানে যে জেনেটিক ডিসঅর্ডারটা বাই বার্থ হয় তাকে আমরা কনজেনিটাল বলি, ইজ কজড বাই option A defective recessive gene in homozygous condition, an extra X chromosome, option C তে আছে trisomy of the chromosome 18, last option বলছে trisomy of chromosome 21। সঠিক উত্তর কি হবে বলো? রাইট আনসার কি হবে বলো? Defective recessive gene in homozygous condition, an extra X chromosome, trisomy of chromosome 18, trisomy 21, একদমই তাই। তাহলে নন ডিসজাংশন অফ দ্য ক্রোমোসোম বলতে পারো, বা 21 নম্বর ক্রোমোসোমে যদি একটা অতিরিক্ত কপি এসে অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটাকে বলা হয় ট্রাইসোমি 21, এবং আমাদের যে টোটাল নাম্বার অফ ক্রোমোসোম অর্থাৎ 2n সেটা আরেকটা বেড়ে যায়, অর্থাৎ 2n+1, ঠিক আছে, 2n+1, এবং টোটাল নাম্বার অফ ক্রোমোসোম ইনস্টেড অফ 46 হয়ে যায় 47। ঠিক, তো ডেফিনেটলি এটা কিন্তু একটা ক্রোমোসোমাল ডিসঅর্ডার বা জেনেটিক ডিসঅর্ডার, নিউমেরিক্যাল ডিসঅর্ডার বলতে পারি বা সংখ্যাগত ত্রুটি বলতে পারি, এবং এই ধরনের ডাউন সিনড্রোম নিয়ে যদি কোনো শিশু জন্মায় তাহলে কিন্তু তার যে ইন্টেলেকচুয়াল পাওয়ার সেটা ন্যাচারাল যে বাচ্চা রয়েছে তাদের থেকে অনেকটাই কম হয়, পুয়ার ইন্টেলিজেন্স, এবং তাদের যে লাইফ স্প্যানটা সেটাও অনেকটা ন্যারো হয়ে যায়, এবং ওভারঅল তাদের সেইভাবে যে বিকাশ ডেভেলপমেন্টাল ডিলে আমরা দেখতে পাই, এবং আরেকটা জিনিস হচ্ছে পার্শিয়ালি ওপেনড মাউথ, বা তারা খুব একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্টেশন করতে পারেন, এবং ফাইনালি তাদের যে ইন্টারাকশন উইথ দ্য পিপল বা ইন্টারাকশন উইথ দ্য এনভায়রনমেন্ট বা রেসপন্স, এনভায়রনমেন্টাল রেসপন্স বা এনভায়রনমেন্টাল স্টিমিউলিগুলোর এগেনস্টে তারা যে বলতে পারো তাদের যে মানে কাইন্ড অফ বলতে পারো যে বডি মুভমেন্ট সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, ঠিক আছে, এবং তারা একটা স্পেশাল কেয়ার বা স্পেশাল টাইপ অফ ট্রিটমেন্ট ডিমান্ড করে, তারা কিন্তু মেইন স্ট্রিম যে লাইফ বা নর্মাল লাইফ সেটা একেবারেই লিড করতে পারে না। সো এরকম প্রচুর কিন্তু আমাদের ক্রোমোসোমাল ডিসঅর্ডার রয়েছে, নিউমেরিক্যাল ডিসঅর্ডার রয়েছে, ট্রাইসোমি 13 রয়েছে, ট্রাইসোমি 18 রয়েছে, ট্রাইসোমি 21 রয়েছে, তার মধ্যে ট্রাইসোমি 21টাকে আমরা বলি হচ্ছে কি না ডাউন সিনড্রোম। ওকে, সো আজকে আমাদের একটাই প্রশ্ন ছিল, 20টা কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করলাম, সেখানে দু একটা কোয়েশ্চেন একটু ইজি ছিল, কিন্তু মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্সই ছিল মডারেট লেভেলের, এবং তোমরাও খুব প্রোঅ্যাক্টিভ পার্টিসিপেশন করলে, সবাই যতটুকু পেরেছো আনসার দিয়েছো, এবং দ্যাট ইজ অল ফর টুডে। আমরা নেক্সট উইকে আরেকটা ক্লাস করব, এবং আমরা চেষ্টা করব যে যেহেতু সামনে আমাদের মিসেলেনিয়াস এক্সাম রয়েছে, সো সেই পরীক্ষাটাকেই বেশি করে ফোকাস করার এবং সেই পরীক্ষা ওরিয়েন্টেড এমসিকিউগুলোকে প্র্যাকটিস করার। ওকে,
তো টিল দেন তোমরা রাইস স্মার্টের অন্যান্য ক্লাসগুলো মন দিয়ে করো এবং প্রত্যেকে কিন্তু লাইভ ক্লাসগুলোয় পার্টিসিপেট করার চেষ্টা করো, কারণ এখানেই কিন্তু নিজেকে ঝালিয়ে নেওয়ার একমাত্র সুযোগ। ঠিক আছে, সবাই ভালো থেকো, হ্যাভ আ গুড ডে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ।